একটা গ্রামে ভোলা নামের একটা ছেলে থাকত। ভোলা মিষ্টি খেতে খুব ভালোবাসত। ভোলার মা ওকে যত টাকাই দিত ও সেটা চঙ্গুলাল মিষ্টির দোকানদারের কাছে নিয়ে যেত আর যে কোনো রকম মিষ্টি কিনে নিত। গ্রামের লোকেরা বলতো যে ভোলার মাথায় বুদ্ধি কম, কিন্তু ভোলার মা সব সময় ওই কথায় বিরোধিতা করত। একদিন চঙ্গুলালের স্ত্রী সকাল সকাল ভোলার বাড়িতে এলো। আরে ও ভোলার মা, দেখো তোমার ছেলে কি করেছে। কি হয়েছে গীতা বোন? আমি মন্দিরে শিবলিঙ্গের ওপরে পুরো 50 টাকার মিষ্টি নিবেদন করেছিলাম। যেই আমি বাইরে বেরিয়েছি তোমার ভোলা সব খেয়ে নিয়েছে। গীতা বোন, শিবলিঙ্গ তো মিষ্টি খায় না। যদি ভোলা খেয়ে থাকে তাতে কি এসে যায়? এমনিতেও ঠাকুরকে নিবেদন করার পর প্রসাদ ভাগ করেই দেওয়া হয়। নাও দেখে নাও গ্রামের লোকেরা, ভোলার মা ওকে না বকে আরো উল্টো পাল্টা কাজ করার জন্য উস্কাচ্ছে। এতই মিষ্টি খাওয়ার শখ, তাহলে কিনেই খাক না। বুদ্ধি না ছেলের আছে না মায়ের কাছে। ভোলার জন্য ভোলার মাকে গ্রামের লোকেদের নানা রকম কথা শুনতে হতো। আমি জানি যে ভোলার মধ্যে বুদ্ধি কম আছে। হে ঈশ্বর, আমাকে গ্রামের লোকের কথা সহ্য করার শক্তি দাও। মা, তুমি রোজ ঠাকুরকে কি বলো? বাবা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। সত্যিকারের প্রার্থনা কখনো বিফল যায় না। একবার চঙ্গু হালওয়াই রসগোল্লা বানালো। ভোলা যখন রসগোল্লা দেখলো তখন ওর মুখে জল চলে এলো। ও দোকানে গিয়ে বলল, কাকা, আমি আপনাকে 10-12টা রসগোল্লা দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেব, কিন্তু আগে 300 টাকা নিয়ে এসো। রসগোল্লা এখন অনেক দামি। কাকা, আমি আগেও আপনাকে অনেক টাকা দিয়েছি, কিন্তু ওই টাকার বদলে তোমাকে মিষ্টিও দিয়েছি। এখন নতুন মিষ্টি চাইলে নতুন টাকা নিয়ে এসো। ভোলা দৌড়ে দৌড়ে বাড়ি এলো। ওর মা বাজারে গেছিল। ভোলা ভাঁড় ভাঙল, কিন্তু তাতে অল্প কটা পয়সা ছিল। ভোলা সব পয়সা নিয়ে মিষ্টির দোকানে এলো। এইগুলো দিয়ে কিচ্ছু হবে না, আরো বেশি টাকা নিয়ে এসো। কাকা, আমি কি একটা রসগোল্লা খেয়ে দেখতে পারি? একদম না, আর এমনিতেও শেঠজির ওখান থেকে 5 কেজি রসগোল্লার অর্ডারও এসেছে। এখন এই রসগোল্লা তুমি 300 টাকাতেও পাবে না। কাকা, ঠাকুর আপনাকে অনেক টাকা দেবেন, আমাকে শুধু একটা রসগোল্লা খেতে দিন। গ্রামবাসী ঠিকই বলে, তোমার একদম বুদ্ধি নেই। ভগবানের কাছে গিয়ে রসগোল্লা চেয়ে নাও, আর ভগবানের জন্য আমার কাছ থেকে চলে যাও। মা বলেছিল যে সত্যিকারের প্রার্থনা বিফল হয় না। ভোলা রসগোল্লার জন্য প্রার্থনা করতে মন্দিরের দিকে যাচ্ছিল। রাস্তায় ও একটা আহত বিড়াল দেখল। ভোলা মন্দির আর রসগোল্লার কথা ভুলে গেল। ও বিড়ালের ক্ষত ধুয়ে দিল আর তাতে পট্টি বেঁধে দিল। তখনই একটা মহিলা ওখানে এলো। থ্যাংক ইউ বাবা, এটা আমার বিড়াল। ঘর থেকে বেরিয়ে এসেছিল, তখনই হয়তো কেউ ওকে পায়ে চাপা দিয়েছিল। তুমি কে আর কোথায় যাচ্ছ? আমার নাম হলো ভোলা। আমি মন্দিরে রসগোল্লার জন্য প্রার্থনা করতে যাচ্ছি। আমার মা বলেন যে মন থেকে প্রার্থনা করলে সব ইচ্ছা পূরণ হয়। তোমার মা ঠিকই বলে। মহিলাটি ভোলার হাত দুটো নিজের চোখে লাগায় আর নিজের বিড়াল নিয়ে চলে যায়। ভোলা ওই দিন যখন বাড়ি ফিরল তখনও দেখল যে ওর উঠোনে রসগোল্লার বৃষ্টি হচ্ছে। ভোলা, তাড়াতাড়ি আয়, দেখ আমাদের উঠোনে রসগোল্লা ভরে আছে। আমি ঘরের সব বাসনে রসগোল্লা ভরে রেখেছি। এখন তুই যত খুশি মিষ্টি খেতে পারবি। ভোলা আর ওর মা অনেকগুলো রসগোল্লা খেয়ে নিল। মা, আমরা এতগুলো রসগোল্লা খেতে পারবো না, আর বৃষ্টি একটানা হচ্ছে, আমাদের এগুলো বিক্রি করা উচিত। ঠিক বলেছিস। ভোলা আর ওর মা উঠোনেই রসগোল্লার দোকান খুলল। লস না হওয়ার জন্য ওদের প্রচুর মুনাফা হলো। যখন চঙ্গুর স্ত্রী এটা দেখল তখন হিংসায় জ্বলতে লাগলো। ও চঙ্গুকে বলল, আমার কাছে একটা আইডিয়া আছে যাতে ভোলার উঠোনের রসগোল্লার বৃষ্টি আমাদেরও হতে পারে। চঙ্গুর স্ত্রী চঙ্গুর কানে কানে কিছু বলল। পরের দিন ভোলা আর ওর মা
যখন ঘুম থেকে ওঠে তখন ওরা দেখে ওদের উঠোনে অনেক উঁচুতে একটা বড় তাঁবু লাগানো আছে। রসগোল্লা মাটিতে পড়ছিল না, সব রসগোল্লা তাঁবুর ওপরে জমা হচ্ছিল। চঙ্গুলাল সব রসগোল্লা নামিয়ে নিজের দোকানে নিয়ে যাচ্ছিল। এটা তুমি কি করছো? এই তাঁবু তুমি কাকে জিজ্ঞেস করে লাগালে? উঠোন তো তোমার, কিন্তু তার ওপরের আকাশ তো তোমার না, আর তার ওপর সবার অধিকার আছে। আমি এই তাঁবু প্রধানকে জিজ্ঞেস করেই লাগিয়েছি। ভোলার মা প্রধানের কাছে গেল, কিন্তু প্রধান কোনো কথাই শুনল না, কারণ চঙ্গু প্রধানকে আগে থেকেই টাকা দিয়ে রেখেছিল। ভোলার ব্যবসা বন্ধ হয়ে গেল, আর চঙ্গু প্রিয়ের রসগোল্লা বিক্রি করে খুব ইনকাম করতে লাগলো। ভোলা দুঃখী হয়ে জাদুঘরকে খুঁজতে লাগলো। ও জাদুঘরকে সব কথা বলল। জাদুঘরনি ভোলার কানে কানে কিছু একটা বলল। পরের দিন গ্রামের লোকেরা যখন ঘুম থেকে উঠল, তখন গ্রামের প্রতিটি উঠোনের ওপর একটা করে তাঁবু ছিল, আর তাঁবুতে আগুন জ্বলছিল। পুরো গ্রামে হাহাকার শুরু হয়ে গেল। আয় রাম, এটা কে করলো? গরম আর ধোঁয়াতে মরেই যাচ্ছি। এটা আমি কি করলাম? যদি নিজের উঠোনে থাকা লোকেদের নিজের উঠোনের ওপরে আকাশের অধিকার না থাকে, তাহলে আমার যা ইচ্ছা তাই করব। তুমি আমাদের উঠোনের ওপরে তাঁবু লাগিয়ে রসগোল্লা জমা করছো, আর আমি অন্যদের উঠোনে তাঁবু লাগিয়ে আগুন ধরিয়েছি। গ্রামের লোকেরা চঙ্গুলালের ওপরে প্রচণ্ড রেগে গেল, আর ওকে চাপ দিল ভোলার উঠোনের ওপর থেকে তাঁবু সরানোর জন্য। এইভাবে তো আমাদের থাকা মুশকিল হয়ে যাবে। উঠোনের ওপরের আকাশ যার উঠোন থাকবে তারই হবে। চঙ্গুলাল তাঁবু সরাতে বাধ্য হল। ভোলার উঠোনে রসগোল্লার বৃষ্টি আবার শুরু হয়ে গেল, আর ওরা রসগোল্লা বিক্রি করে সুখে জীবন কাটাতে লাগলো। আরে ছোটলাল চাপরগঞ্জু, কি বয়স্ক লোকেদের মতো ধুতি আর কুর্তা পরে আছো? আমার মতো প্যান্ট শার্ট পরে থাকো। দুনিয়াটা সলমান খানের সময় চলে এলো, আর তুমি এখনো দিলীপ কুমারের সময় পড়ে আছো। হ্যাঁ, মিলাদপুর নামের একটা সুন্দর গ্রাম ছিল। গ্রামে সাহিল নামের একটা গরিব লোক নিজের স্ত্রীর সাথে থাকত। সাহিল একদিন নিজের কাজ সেরে ফিরছিল। সেই সময় ওর চোখ বিরজু পাপড়ের দোকানের দিকে গেল। বিরজুর পাঁপড় পুরো গ্রামে জনপ্রিয় ছিল। গির্জা প্রতিদিন ডাল ভাত খেয়ে খেয়ে মনে হয় বোর হয়ে গেছে। আজ ওর জন্য বরং পাঁপড় নিয়ে যায়, ও খুব খুশি হবে। সাহিল দোকানে গেল আর দোকানদারের কাছ থেকে পাঁপড় চাইল। 100 টাকা আছে তোমার কাছে? 100 টাকা তো নেই ভাই, 30 টাকা আছে। 30 টাকায় একটাও পাঁপড়ও আমি দিতে পারবো না। বিরজু ভাই, পাঁপড় এত দামিও তো নয় যে 30 টাকায় একটা পাঁপড় পাওয়া যাবে না। আমার দোকানে সব প্রাইম পাঁপড় পাওয়া যায়। তোমার সস্তা পাঁপড় যদি দরকার হয় তাহলে অন্য কোনো দোকানে চলে যাও। এখন যাও এখান থেকে, আমার সময় নষ্ট করো না। গ্রামে পাঁপড়ের কোনো দোকান ছিল না। সাহিল সেদিন ভীষণ হতাশ হয়ে বাড়ি ফিরল। ওর বউ ওর মন খারাপ ধরে ফেলল। কি হলো? আজকে আবার মালিকের সাথে ঝগড়া হয়েছে? না, এটা ব্যাপার না। সাহিল নিজের বউকে পাঁপড়ের সম্বন্ধে সব কথা জানালো। আমাকে খুশি করার জন্য পাঁপড় কিনতে চাইছিলে, আর কিনতে পারোনি বলে হতাশ হয়ে গেলে। বলে যা হয় ভালোর জন্যই হয়। এতে ভালোই বা কি হলো বলো তো? তুমি বললে যে গ্রামে ভালো পাঁপড় আর কোথাও পাওয়া যায় না। আমি বিচুর থেকে ভালো পাঁপড় বানাতে পারি। আমরা নিজেদের পাঁপড়ের একটা দোকান খুলতে পারি। তুমি নিজের চাকরি ছেড়ে দিও, এমনিতেও তোমার মালিক খুবই কম টাকা দেয়। কিন্তু দোকান খোলার জন্যে শুরুতে তো বেশ কিছু টাকারও দরকার হবে। আমি নিজের গয়না বেচে দেব। সাহিল চাকরি ছেড়ে নিজের বউয়ের সাথে পাঁপড়ের দোকান খুলল। সে নিজের দোকানে সুস্বাদু আর সস্তা পাঁপড় বেচতে শুরু করলো। গ্রামের গরিব লোকেরাও সাহিলের দোকানে পাঁপড় খেয়ে খুব মজা পেত। আস্তে আস্তে বিদ্যুৎ দোকানে গ্রাহকের সংখ্যা কমতে থাকলো, আর সাহিলের দোকানে ভিড় বাড়তে থাকলো। সাহিল গ্রামে আসা সাধু মহাত্মাদের ফ্রিতে পাঁপড় খাওয়াতো। ওই দিন সাহিল আমার কাছে পাঁপড় চেয়েছিল, আমি ওকে দেইনি, তাই ও নিজের দোকান খুলে আমার ধান্দাই বন্ধ করে দিচ্ছে। কিন্তু এই সুখ আর বেশি দিন থাকবে না। আমি ওর জীবন একেবারে তছনছ করে দেব।
বিজু বড় লোক ছিল। সে কিছু চোরকে ডাকলো আর টাকা দিয়ে বলল, সাহিলের ঘরে গিয়ে তোরা সবকিছু চুরি করে নিবি, আর সেই সাথে সাথে ওর সমস্ত পাপড় ভেঙে চুরি দিয়ে আসবি। চোর সাহিলের বাড়িতে ঢুকে গেল। প্রথমে ওরা সাহিল আর তার বউকে অজ্ঞান করে দিল, আর তারপর পা দিয়ে চেপে চেপে সব পাপড় নষ্ট করে দিল, আর সব টাকা নিয়ে পালিয়ে গেল। পরের দিন যখন সাহিল আর গিরিজার জ্ঞান ফিরল, তখন ওরা দেখলো সমস্ত পাপড় ভেঙে গেছে আর টাকা উধাও হয়ে গেছে। সাহিল আর তার বউ দরজার কাছে বসে কাঁদতে লাগলো। ওদের কাছে এখন না ছিল পাপড় আর না দ্বিতীয়বার শুরু করার মতো টাকা। এক মহাত্মা সাহিলের বাড়িতে এলেন। তুমি হয়তো সব ভুলে গেছো, কিন্তু ওই দিন আমি খুব ক্ষুধার্ত ছিলাম। তুমি আমাকে বিনা পয়সায় পাঁপড় খাইয়েছিলে। সেই দিন আমাকে তোমাকে দেওয়ার জন্য কিচ্ছু ছিল না, কিন্তু আজ আমি তোমাকে একটা গাছ দিচ্ছি, এটা তোমার উঠোনে লাগিয়ে নিও। সাহিল মহাত্মার দেওয়া ওই গাছ যখনই মাটিতে পুঁতল, তখনই ওটা বড় হয়ে গেল, আর তাতে পাতার বদলে পাঁপড় লাগানো ছিল। গিরিজা একটা পাঁপড় পারল আর খেয়ে দেখল, এত সুস্বাদু পাঁপড় আমি তো কখনো বানাতেই পারিনি। গাছের পাঁপড় কখনো কমতো না, একটা পাঁপড় পেরে নিলে ওর জায়গায় আরেকটা পাঁপড় চলে আসতো। মনে হচ্ছে এটা কোনো জাদুই পাপড় গাছ। সাহিল মহাত্মাকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু উনি উধাও হয়ে গেছিলেন। সাহিল নিজের উঠোনেই দোকান খুলে দিল, আর ওর ব্যবসা আগের চেয়ে দ্বিগুণ গতিতে চলতে লাগলো। বিজু পাপড়ের গাছের কথা জানতে পারল। এইবার তো ওই চোরেদের আর টাকা দেওয়ার কোনো প্রয়োজন হবে না, আমি নিজে গিয়ে এই গাছটা কেটে দিয়ে চলে আসব। বিজু রাত 2টোর সময় চুপচাপ সাহিলের উঠোনে পৌঁছে গেল আর গাছ কাটতে লাগলো। যখন অর্ধেকেরও বেশি গাছ কাটা হয়ে গেল, তখন দেখলো গাছটা ওর দিকেই ঝুঁকে যাচ্ছে। বিজু অন্য দিকে গেল তো গাছও অন্য দিকে ঝুঁকে গেল। এটা কি ধরনের গাছ? যেদিকে আমি যাচ্ছি সেই দিকেই ও উল্টে যাচ্ছে। আমি 3 পর্যন্ত গুনবো, তারপরে আমি একে ছেড়ে দিয়ে সোজা পালিয়ে যাব। 1 2 3। বিজু খুব জোরে দৌড়লো, কিন্তু গাছটা ওর উপরে পড়লো। আরে মরে গেলাম, কেউ আছো বাঁচাও! আরে ও কেউ বাঁচাও, বাঁচাও আমাকে! বিজুর গলা শুনে সাহিল ও স্ত্রী আর গ্রামবাসীরা জড়ো হয়ে গেল। ওরা বুঝে গেল যে বিজু গাছ কেটেছে আর গাছটা ওর ওপরেই পড়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের গাছ কাটতে এসেছিলাম, আমি তোমাদের ঘরে চুরি করিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। গ্রামের সবাই আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করব না, আমাকে ক্ষমা করো। আমরা একটা শর্তে তোমার পেড়ের নিচে থেকে আনতে পারি, তুমি এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাবে। গ্রামবাসীরা যেই বিজুকে গাছের তলা থেকে বার করলো, গাছটা নিজে থেকেই আবার আগের মতো হয়ে গেল। বিজু গ্রাম ছেড়ে চলে গেল, আর সাহিল আনন্দে নিজের স্ত্রীর সাথে দিন কাটাতে লাগলো।